আমরা সবাই ফুটবলে মূলত নভেম্বরে সাব গেমস আর এই সেপ্টেম্বর উইন্ডোতে দেশে বা দেশের বাইরে একটা টুর্নামেন্ট খেলবো এই নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে হুট করে আমাদের সামনে একটা বিরাট টুর্নামেন্টে খেলার সুযোগ চলে আসলেও আসতে পারে। মানে আমরা একেবারে টুর্নামেন্টটা দুয়ারে দাঁড়ায় আছি। এখন শুধু একটা ফোন কল পাওয়ার অপেক্ষা। সেটা হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ফিফা আসিয়ান কাপ থেকে ভারত তার নাম আজকে প্রত্যাহার করে নিছে। এখন অনেকে ধারণা করতেছেন যে ভারত যেহেতু প্রত্যাহার করে নিচ্ছে, বাংলাদেশ অ্যাপ্লিকেশন দিলেই ঢুকে যেতে পারবে, আসিয়ানের কাছে অনুরোধ করলেই হবে। না, ব্যাপারটা ওই রকম না। এটা আসিয়ানের কোনো টুর্নামেন্টই না, নামেই আসিয়ান কাপ, ফিফা আসিয়ান কাপ। এটা ফিফা টুর্নামেন্ট এবং অনেক মর্যাদা সম্পন্ন এবং অনেক দামি টুর্নামেন্ট। এটা খুবই দামি একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কে অংশ নেবে এটা পুরোপুরি ফিফার উপরে নির্ভর করে এবং আসিয়ানের বাইরে যে অংশগ্রহণকারীরা তারা মূলত আমন্ত্রণ ভিত্তিক। তাদেরকে ফিফা একেবারে র্যান্ডমলি চয়েস করে আমন্ত্রণ জানায়। তো যেহেতু ইন্ডিয়া চলে গেছে এবং পাকিস্তান অন্য গ্রুপে খেলতেছে, স্বাভাবিকভাবে সবাই ধারণা করতেছেন যে নেক্সট কলটা, ইন্ডিয়ার রিপ্লেসমেন্ট কলটা বাংলাদেশ পাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষে সর্বোচ্চ যোগাযোগ ফিফাকে যা জানানোর সেটা জানানো হয়েছে যে তারা পুরোপুরি রেডি। ডাকা মাত্র আমরা রাজি হব যে আমরা এই টুর্নামেন্টটা খেলতে চাই। এবং এই টুর্নামেন্টটা আমাদের জন্য সাপের চেয়ে অনেক বড়, অনেক 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 বড় একটা ব্যাপার হতে পারে যদি আমরা কলটা পাই। কিন্তু কলটা পাওয়ার পেছনে কিছু যদি কিন্তু আছে। আমরা পাবো কিনা এখনো নিশ্চিত না। তবে আমি আপনাদের এটুকু বলতে পারি, আজকে কিছু কথাবার্তা বলার সুবাদে এটুকু বলতে পারি যে আমরা একেবারে দুয়ারে দাঁড়ায় আছি। যে কোনো সময় কল এসে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং না আসলেই বরং বিএফএফ খুব অবাক হবে। তাদের যে তৎপরতা, তাদের যে আলোচনা, তাতে তারা এখন কলটা এক্সপেক্ট করতেছে। তো আমরা একটু ফিফা আসিয়ান কাপটা কি, কেন আমরা বারবার এটাকে পুরনো আসিয়ান কাপের সঙ্গে গোলায় ফেলতেছি এবং কেন ভাবতেছি যে এটা আসিয়ান কর্তৃপক্ষ চাইলেই আমাদের ডাকতে পারে এবং কেন এটা একটা মাল্টি মিলিয়ন ডলার টুর্নামেন্ট হিসাবে খুবই আকর্ষণীয় একটা টুর্নামেন্ট। এটা খেললে কেন আমাদের জন্য সাপের চেয়ে অনেক বড় ব্যাপার, এই ব্যাপারগুলো একটু সংক্ষেপে আজকে বলবো। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। দেখেন, আসিয়ানের নিজস্ব একটা টুর্নামেন্ট আছে, সেটার নাম ছিল আসিয়ান চ্যাম্পিয়নশিপ। এখন ওটার নাম হয়ে গেছে হুন্দাই আসিয়ান কাপ। এখন মুশকিলটা হচ্ছে কি, ওই একেবারে কাছাকাছি নামে বা বলা যায় একেবারে একই নামে আরেকটা টুর্নামেন্ট ফিফা চালু করছে। এটা এখনো শুরুই হয় নাই। গত নভেম্বরে এটার এমওইউ হয়েছে। এবার সেপ্টেম্বরে এবং অক্টোবরের শুরু পর্যন্ত, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত এটার প্রথম পর্বটা, ইনাগুরাল ইভেন্টটা আয়োজন হবে। এইটা মজার ব্যাপার হচ্ছে যে আসিয়ান কর্তৃপক্ষর সঙ্গে, আসিয়ান প্রেসিডেন্টের সঙ্গে যখন ইনফান্তিনো এটা এমওইউ করে ঘোষণা করে দেন যে এরকম একটা মাল্টিমিলিয়ন ডলার টুর্নামেন্ট আসতেছে, তখনও আসিয়ানের বাকি কান্ট্রিগুলো কেউ জানে না। ইভেন আসিয়ান বডির যে মেম্বাররা, এক্সিকিউটিভ বডির মেম্বাররা, তারাও জানে না এরকম একটা টুর্নামেন্ট একই নামে চালু হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ফিফা যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে, আসিয়ানকে হজম করতে হচ্ছে, কিন্তু আসিয়ান কর্তৃপক্ষ খুব ভালোভাবে নেয় নাই ব্যাপারটা। কিন্তু এখন না নিয়ে উপায় নাই, কারণ এটা একটা মাল্টিমিলিয়ন ডলার টুর্নামেন্ট। বারবার মাল্টিমিলিয়ন ডলার টুর্নামেন্ট বলতেছি, এটা $4 মিলিয়ন টুর্নামেন্ট। $4 মিলিয়ন, ছোটখাটো অঙ্ক না। $4 মিলিয়ন শুধুমাত্র প্রাইজ মানি। পার্টিসিপেশন মানে প্রতিটা নেশনের জন্য $1,25,000 করে। আপনি কল্পনা করতে পারেন অ্যামাউন্টটা। এখানে আবার দুটো অংশ আছে টুর্নামেন্টটা, একটার নাম প্রিমিয়ার, একটার নাম চ্যালেঞ্জ কাপ। চ্যালেঞ্জ কাপে মূলত লোয়ার র্যাঙ্ক টিমগুলো খেলার কথা আর প্রিমিয়ারে হায়ার র্যাঙ্ক টিমগুলো খেলার কথা। যদিও শুধু আসিয়ান কাপ নাম, কিন্তু আসিয়ান অঞ্চলের বাইরে প্রচুর দল এখানে খেলতেছে। চ্যালেঞ্জ কাপেও খেলতেছে, প্রিমিয়ারেও খেলতেছে। কিন্তু ওই যে কথা লোয়ার র্যাঙ্ক হায়ার র্যাঙ্ক, ওই কথা কাজে ঠিক নাই। কারণ এই যে প্রিমিয়ার কাপে ইন্ডিয়া আর পাকিস্তানকে ডাকা হয়েছিল, যাদের র্যাঙ্কিং চ্যালেঞ্জ কাপের অনেক টিমের চেয়ে বেশি, মানে ওদের চেয়ে লোয়ার র্যাঙ্ক। তারপরেও এদের অতিথি হিসাবে ডাকা হয়েছিল। এখন পাকিস্তানকে ডাকা হয়েছে মূলত, চায়না ছিল মূল গেস্ট। চায়নাকে বলা হয়েছিল, চায়না অংশ নিতে রাজি হয় নাই। পরে পাকিস্তান হচ্ছে চায়নার রিপ্লেসমেন্ট। সঙ্গে ইন্ডিয়াকে ডাকা হয়েছিল। ইন্ডিয়া তো ওই যে আজকে এই নামটা তুলে নিল, এবং কেন তুলে নিল সেটা তো আপনারা মোটামুটি জানেন। ইন্ডিয়ায় ওই কাছাকাছি সময়ে ব্রাজিল দল সফর করবে। ব্রাজিল দলকে তারা শত কোটি টাকা খরচ করে আনতেছে। আনার সঙ্গে ব্রাজিল ফেডারেশন তো চাইবে যে ওখানে যে চ্যারিটি ম্যাচটা বা ইন্টার ফ্রেন্ডলি ম্যাচটা হবে, ওটা ইন্ডিয়া ন্যাশনাল টিম খেলুক। ইন্ডিয়াও তাই চাইবে। কিন্তু মুশকিল হচ্ছে, একই উইন্ডোতে আপনি আবার একটা ন্যাশনাল টিম তো আসিয়ান কাপে পাঠাইতে পারবেন না। ফিফাকে ইন্ডিয়া প্রথমে বলছিল যে তারা দুটো ন্যাশনাল টিম দুই জায়গায় ইউজ করবে।
তো ফিফা এটাতে রাজি হয় নাই। তারা আসিয়ান কাপটাকে এত শোকেস ইভেন্ট করতে চায়, ওখানে কেউ এ টিমের বদলে বিকল্প টিম পাঠাবে এটা তারা নিতে পারে নাই। তারা সঙ্গে সঙ্গে বলছে হয় মূল টিম পাঠাও, নতুবা ওয়ালাইকুম আসসালাম। ফলে ইন্ডিয়াকে চলে আসতে হয়েছে। ইন্ডিয়া আসলে উইথড্র করে নাই, উইথড্র করতে বাধ্য হয়েছে, কারণ এত বড় টুর্নামেন্ট এটা ছেড়ে কেউ সরতে চায় না। ওরা আসলে একটা বিপাকে পড়ে গেছে, তো ওদের যেহেতু ওই সময় ব্রাজিলের শিডিউলটা আগে থেকে নেওয়া, এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের জন্য এটা একটা বিরাট অ্যাট্রাকশন এবং বিরাট সুযোগ। প্রথমে সুযোগটা কেন বলি, সুযোগটা হচ্ছে যে যেহেতু ইন্ডিয়া চলে গেছে, স্বাভাবিক বুদ্ধি বলে যে এই সাউথ এশিয়ান জোন থেকেই কোনো একটা উন্নয়নশীল দেশকে ফিফা ডাকবে। ফিফার মূল যে প্রতিশ্রুতি, এই ধরনের কাপগুলো তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেগুলো চালায়, আরব কাপ আছে বা অন্যান্য কাপ আছে, এগুলোর মূল প্রতিশ্রুতি হচ্ছে যে আশেপাশে যেগুলো উন্নয়নশীল দেশ আছে সেই দেশগুলোকে একটু একটু করে এক্সপোজার দেওয়া, তারা যেন এখানে এসে বড় টুর্নামেন্ট খেলার স্বাদ পায়। তো সেটা হিসাবে বিবেচনা করলে তো আমরাই মূল দাবিদার, কারণ আমাদের অঞ্চল থেকে উন্নয়নশীল দেশ ইন্ডিয়া যাচ্ছে না, পাকিস্তান গেছে, পাকিস্তান বি গ্রুপে খেলবে, তাহলে আমরা দাবিদার। তো ব্যাপারটা ওরকম না, এটা তো গেস্ট কান্ট্রি, ফলে ফিফা যে কাউকে ডাকতে পারে। এবং মাথায় রাখতে হবে মুশকিলটা যে জায়গায়, এমনিতে হয়তো বাফুফে খুব কনফিডেন্ট থাকতে পারতো, কিন্তু সমস্যা হচ্ছে এই যে 27 নির্বাচন আর ফিফা কংগ্রেস নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে না, এখন তো ইনফান্তিনো তার পক্ষে সুইং ভোটগুলোকে কংক্রিট করার জন্য নানা রকম এক একজনকে এক একভাবে ইনসেন্টিভ দিচ্ছেন। এই টুর্নামেন্টটা যেহেতু খুব টাকাওয়ালা টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটায় তিনি যদি আফ্রিকান অঞ্চলের বা লাতিন অঞ্চলের একটা ছোট দেশকে রিওয়ার্ড হিসেবে ডেকে দেন, যাদের ভোটটা একটু সুইঙ্গিং, সেই দেশটাকে ডেকে দেন যে যাও তোমরা এটা খেলো, তাহলে তারা তো খুব খুশি হয়ে যাবে। তারা এই 1,25,000 টাকা তো গ্যারান্টেড ইনকাম ওখানে গেলেই। এই ছাড়া আরও অনেক ইনকাম আছে, বলবো ওইগুলো শেষে বলতেছি। তো এতে যে কেউ ভোটটা একটু বেঁকে যেতে পারে, সেই জন্য একটা ভয় আছে যে ইনফান্তিনোর যে অবস্থা এখন চলতেছে, সে কিনা অন্য কোনো জায়গা থেকে দল ডেকে দিল। তবে বাফুফে খুব আশা করতেছে যে এই ডাকটা আমরা পাই। কারণ বাফুফের জায়গা থেকে বাফুফে কি করতে পারে, আমি একদম নাম বলেই বলি, আমি ফাহাদ ভাইয়ের সঙ্গে কথা বলছি, ফাহাদ করিমের সঙ্গে। তো উনি তো আর এইগুলো এই সব কথা বলবেন না। উনি যেটা বলছেন যে দেখেন আমাদের তো এখানে অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই, যেটা ফেসবুকে অনেকে লিখতেছে যে আসিয়ান কাপে ইন্ডিয়া গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ কেন অ্যাপ্লাই করলো না, ইন্ডিয়া বাদ পড়লো বা উইথড্র হলো, বাংলাদেশ কেন অ্যাপ্লাই করতেছে না। দ্যার ইজ নো ওয়ে, এরকম কোনো সিস্টেমই নাই যে কে অ্যাপ্লাই করবে। ইটস ইনভাইটেশন অনলি, একেবারে ফিফার ইনভাইটেশনের উপরে নির্ভর করে। ফিফা ডিসাইড করবে, ইনভাইট করবে, আপনি রাজি হলে ভালো, না রাজি হলে বিকল্প কাউকে ইনভাইট করবে। এটা একদমই আবেদন করার কোনো সুযোগ নাই। তবে এই ফর্মাল কথার বাইরেও একটু কথা আছে, তো সেটা হচ্ছে যে ফাহাদ ভাইরা যোগাযোগ করতেছেন, ফাহাদ ভাইরা আসিয়ান কর্তৃপক্ষকেও জানাইছেন, ফিফাকেও জানাইছেন। এটাই ইন্ডিয়া উইথড্র করার অনেক আগেই জানানো হয়েছে। ইন্ডিয়া নিয়ে এই দোলাচল যখন শুরু হয়েছে তখন থেকেই জানানো হয়েছে যে আমরা কিন্তু কোয়াইট রেডি আছি, সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে আমরা পুরোপুরি রেডি আছি, আমরা কোথাও কমিটমেন্ট করি নাই। আমাদের কিরগিজস্তান ডাকতেছে বা আমরা এখানে একটা টুর্নামেন্ট করতে চাই, এগুলো আলোচনা, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো কমিটমেন্ট নাই। ইন্ডিয়ার যেরকম কমিটমেন্ট আছে, ফলে আমাদের আপনারা বললেই আমরা হাজির হয়ে যাব এবং আমরা ফুল ডেপথ স্কোয়াড নিয়ে হাজির হব, আমরা ওটা জেতার জন্যই হাজির হব। ফলে ফিফাকে এই সিগন্যাল দেওয়াটা ফিফার, আমি আনঅফিসিয়ালি বলতে পারি ফিফার এখনো পর্যন্ত মনোভাব ওকে বাংলাদেশকেই ডাকা হবে, তার মানে যে কোনো সময় বাংলাদেশ কল পেতে পারে। এখন আমি বলি যে এটা গুরুত্বটা, প্রথমত হচ্ছে টাকার গুরুত্ব। টাকাটা অনেক বড় জিনিস, টাকার গুরুত্ব অস্বীকার করা যাবে না। ওই যে বললাম $1,25,000 পার্টিসিপেশন মানি, এটাই একটা বিরাট অঙ্ক। এরপরে প্রতিটা জয় বা ড্রর জন্য আপনি বোনাস পাচ্ছেন। ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ, 3টা ম্যাচের পরে 4 নাম্বার ম্যাচ খেলতে পারবেনই আপনি। হয় আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হন তাহলে ফাইনাল খেলবেন, তা না হলে গ্রুপে আপনার অবস্থান যা সেই অনুযায়ী আপনি একটা প্লে অফ ম্যাচ পাবেন। মানে 8টা দল যে অংশ নিচ্ছে প্রত্যেকে একটা পজিশন নিয়ে ওখান থেকে ফিরবে, সেই পজিশন অনুযায়ী সে আবার একটা টাকা পাবে। 8-এর উপরে থাকলেই সে ওই 1,25,000-এর উপরে একটা টাকা পাবে। তার মানে আপনি দেখেন একটা ম্যাচও যদি ড্র করতে পারেন বা জিততে পারেন, সেটার জন্য বাড়তি বড় অঙ্কের টাকা পাবেন। পজিশন হোল্ড করতে পারলে, মানে 8-এর নিচে নেমে যাব আমরা, আমার মনে হয় না। সেই বাস্তবতা পরে বলতেছি। তো 8-এর নিচে না নামলেই একটা আবার ওই পজিশন বোনাস ওটা পাচ্ছেন, মানে বড় অঙ্কের। এবং চ্যাম্পিয়ন হতে পারলে তো $10,00,000, $10,00,000-এর কড়কড়ে নোট, আমি জানি না কড়কড়ে নোট দেয় না চেক দেয়, যাই হোক একটা বড় পুরস্কার। আর সব মিলে এই যে টাকার ব্যাপারটা, টাকার ব্যাপারের বাইরে মূল ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের জন্য খুবই খুবই দারুণ একটা ফুটবলীয় সুযোগ।
দেখেন আমি বলি, এর মাঝেও বলছি যে সাফ আমাদের জন্য ব্যাকডেটেড। সাফ আমাদের জিততে হবে। এই যে আমাদের সামনে সাফ আসতেছে, সাফ জিততে হবে। জেতা ছাড়া এখানে ভাবার কিছু নাই। কিন্তু এই জেতাটা আমাদের লক্ষ্য হতে পারে না এখন আর। সাফ না জিতলে অন্যায়, জিতলে কোনো বিরাট কিছু না। তাহলে আমাদের টার্গেট কি? এশিয়া কাপ খেলা। এখন আমাদের টার্গেট ট্রফিটা কি? এই মুহূর্তে তো এশিয়া কাপ না। এশিয়া কাপে বড় জোর আমাদের টার্গেট হতে পারে আগে বাছাই পর্বটা পার হয়, তারপরে সেকেন্ড রাউন্ড। আপাতত রিয়েলিস্টিক টার্গেট এটা। কিন্তু এই যে এশিয়ান কাপটা, ফিফা আসিয়ান কাপ যেটা, এটাতে কিন্তু আমরা একটা টার্গেট করতে পারি যে এখানে আমরা কমপক্ষে গ্রুপ রানার আপ হব। দেখেন আমরা যদি খেলে, আমরা যে গ্রুপটাতে খেলবো, আমাদের প্রতিদ্বন্দ্বী কারা? আমাদের এই এ গ্রুপে, মানে যেখানে ইন্ডিয়া ছিল, ওই গ্রুপে প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর। সবার র্যাঙ্কিং ওই 120 থেকে 150-এর মধ্যে। মানে আমাদের থেকে বেশ ওপরে, ঠিক আছে। কিন্তু আমাদের র্যাঙ্কিংটা আমি সবসময় বলি যে এখন আমাদের রিয়েলিস্টিক যে অবস্থা সেটা কিন্তু র্যাঙ্কিংয়ে নাই। এটার দায়ও আমাদের। আমরা র্যাঙ্কিং আমাদের অবস্থা অনুযায়ী এখনো খেলতে পারি নাই। আমাদের এই মুহূর্তে টিমটা যত সুন্দর সেই অনুযায়ী তো আমরা খেলতে পারি নাই। ফলে আমাদের র্যাঙ্কিং কিন্তু 160-এর আশেপাশে থাকা উচিত বা আরও ওপরে থাকা উচিত। এটা একদম রিয়েলিস্টিক কথা। এর চেয়ে বেশি হলে আমি বলবো আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। ফলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই একটা গ্রুপে আমরা যদি খেলি, সেখানে আমরা গ্রুপে সেকেন্ড হব, এটুকু টার্গেট আমরা করতেই পারি। এবং এখানে যদি আমরা একটা জয়ও না নিয়ে ফিরি, তাও তো 4 ম্যাচের একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবো। ওই গ্রুপের কারো একটার সঙ্গে আমরা পজিশনাল একটা ম্যাচ খেলবো। ওকে ফাইন, 4টা ম্যাচের এক্সপিরিয়েন্স হলো, 0 উইন, $1,25,000 পকেটে। এটাও আমি মনে করি ঠিক আছে, কেউ মন্দ বলবে না, হারানোর কিছু নাই। আবার যদি এখানে একটা জয় পাই, বিরাট ব্যাপার। 1.5টা জয় পাই, মানে একটা জয় একটা ড্র পাই, বিশালের চেয়েও বড় ব্যাপার। যদি কোনোভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায়, ফাইনাল খেলি, চ্যাম্পিয়ন হই, যেটা কোনোটা অসম্ভব না, কারণ এরা তো কেউ আর্জেন্টিনা, ব্রাজিল না। র্যাঙ্কিংয়ে এমন না যে ওখানে আমাদের ফেস করতে হচ্ছে 50-এর মধ্যে থাকা দলগুলোকে বা 100-এর ওপরে থাকা, নিচে থাকা দলগুলোকে। ফলে খুবই রিয়েলিস্টিক চান্স আছে যে আমরা এদেরকে হারায় আমরা ফাইনালে চলে যাব। ফাইনালে তো ওয়ান অফ ম্যাচ। ফলে চান্স তো আছেই যে আমরা ওখান থেকে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নিয়ে ফিরতে পারি, ওই $10 লাখ নিয়ে ফিরতে পারি। টাকাটা ব্যাপার না। তাহলে আপনি চিন্তা করেন বাংলাদেশের ফুটবলটা এক ধাপে কোথায় চলে যাবে। মানে আপনি এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলকে দেখতেছেন একটা দরিদ্র ফুটবল হিসাবে, যে একবারে প্রান্তিক একটা দেশ হিসাবে। ফিফা এশিয়ান কাপ জেতা, যে মুহূর্তে ইনফান্তিনোর সামনে আপনার টিমের ক্যাপ্টেন উঠবে, যদি রানার আপ হিসেবেও আপনার ক্যাপ্টেন ওই মঞ্চে যায়, পুরস্কার দিতে ইনফান্তিনো হাজির হবে। তার এই ভোটের টাইম, তার হাজির না হওয়ার কোনো উপায় নেই। ও সেটা আপনাকে গ্লোবাল এক্সপোজার কোন লেভেলে এনে দিবে আপনি বুঝতে পারতেছেন? মানে কি বড় একটা ব্যাপার হবে। ইভেন যদি গ্রুপে রানার আপ হয় বাংলাদেশ, তাও কত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। কিন্তু আসলে টিমগুলোর অবস্থা কিন্তু অত বড় না যে আমার রানার আপ হইতে গেলে স্পেনকে হারাইতে হবে, ফ্রান্সকে হারাইতে হবে। অত বড় চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ আছে, অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের সামর্থ্যের 1.5 গুণ খেলতে হবে। সে 1.5 গুণ খেললেই আমরা পেরে যাব। কারণ আমাদের টিমটা কি হচ্ছে আপনি দেখেন, সেপ্টেম্বর উইন্ডো এখন, বা পৃথিবীর সবচেয়ে বড় উইন্ডো, ফিফা বিশ্বকাপ বা কন্টিনেন্টাল কাপ, ইউরো, কোপা, এগুলোর বাইরে ফিফার সবচেয়ে বড় উইন্ডো হচ্ছে সেপ্টেম্বর উইন্ডো। এটা এবছর থেকেই চালু হলো। আগে তো সেপ্টেম্বর অক্টোবরের দুটো উইন্ডো ছিল, প্রতি মাসেই তো আসলে একটা উইন্ডো থাকে। এখন অক্টোবর উইন্ডোটা বিলুপ্ত করা হয়েছে, যেহেতু অক্টোবরের চাপটা বেশি থাকে ইউরোপিয়ান ফুটবলের। এই জন্য একটা সমঝোতায় পৌঁছাচ্ছে ফিফা, ইউএফা সহ সবাই, যে সেপ্টেম্বরে একটা বিশাল উইন্ডো দেওয়া হবে, 16 দিনের একটা বিশাল উইন্ডো। এখন এই উইন্ডোতে আমাদের যত ইন্টারন্যাশনাল ফুটবলার আছে, যত ডায়াসপোরা ফুটবলার আছে, সবাই দেশে আসতেছে। এ ব্যাপারে সবাই কনফার্ম থাকতে পারেন। হামজা চৌধুরী, সৌমিত সোম, ফাহমিদুল, ফারহান, আমাদের নবাগত ফারহান, কিউবা, জায়ান, সবাই দেশে আসতেছে। সবাই মিলে কিন্তু এই ম্যাচটা খেলবে, এই টুর্নামেন্টটা খেলবে। যদি আমরা খেলতে পারি, এটা না খেললেও আমরা কোনো একটা টুর্নামেন্ট খেলবো, হয় কিরগিজস্তানেরটা খেলবো, নতুবা দেশে একটা 4 জাতি টুর্নামেন্ট খেলবো। এই সময় একটা টুর্নামেন্ট আমরা খেলতেছি এই 16 দিনের উইন্ডোতে, কারণ এই সব তারকারা দেশে ফিরতেছে। এই উৎসবটা তো না জমাইলে চলতেছে না। তো সেই উৎসবটা বিরাট একটা রঙিন আকার নিতে পারে আমরা যদি এই ইন্দোনেশিয়া এই টুর্নামেন্টটা খেলতে যাই, এই আসিয়ান কাপটা খেলতে যাই। সারা বছর ইনফান্তিনোরা বহুত গালিগালাজ করছি, আরও করব। এই টুর্নামেন্টটা হয়ে যাইতে দেন। কিন্তু আজকে রাতটা খুব প্রার্থনা করতেছি, আমি জানি আজকে রাতটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে রাতটা খুব প্রার্থনা করতেছে যে ইনফান্তিনো যেন ভোটের জন্য এদিক ওদিক না করে।
সে যেন আফ্রিকা লাতিন আমেরিকায় গোটাগুটি না করে, সে যেন এই দক্ষিণ এশিয়াতে এই মাথাটা ঠান্ডা রাখে। দক্ষিণ এশিয়াতে তাকাইলে আমাদেরই ডাকতে হবে, আমাদের না ডাকে আর ডাকবে কারে? কারণ আমরাও এখানে বাফুফের একটা করণীয় আছে, একটা চালাকি তারা চাইলে করতে পারে, আমি জানি না করবে কিনা। একটু ইনফান্তিনোরে বলা যে আমরা কিন্তু ভোটের ব্যাপারে সেকেন্ড থট দিচ্ছি, আমরা তোমার সমর্থন দিব কিনা এটা নির্ভর করে আসিয়ানে আমাদের ডাকবা কিনা। এই চালাকিটুকু করতে পারলে কল চলে আসবে, এই চালাকিটুকু করতে পারলে। কিন্তু এই একটা টুর্নামেন্টের জন্য এত বড় চালাকি করবে কিনা বিএফএফ আমি জানি না। ওকে, জোকস অ্যাপার্ট, এটা আসলে নির্ভর করতেছে ফিফার উপরে যে ফিফা কলটা দেয় কিনা। দিলে আমি বলবো এটা আমাদের ফুটবলের জন্য হঠাৎ আসা একটা বিরাট সুযোগ। যেমন আমাদের ডায়াসপোরা ফুটবলাররা আমাদের ফুটবলের কোয়ালিটিটা অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে, সেই কোয়ালিটি আমরা এখনো কোথাও দেখাইতে পারি নাই। এবার দুর্ভাগ্য চক্রে যেহেতু টিমটা ওভাবে গড়ে ওঠে নাই, তখনও মাত্র হামজা সৌমিত্রা আসা শুরু করছে। আমরা এশিয়া কাপ বাছাই পর্বটা অল্পের জন্য, যদিও আপনি পয়েন্ট টেবিল দেখে বুঝতে পারবেন না, আপনার মনে হবে যে বিপুল ব্যবধানে বাংলাদেশ বাদ পড়ছে, সবার আগে বাদ পড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রতিটা ম্যাচ মার্জিনালি জেতা ম্যাচ ড্র করে আসছি, ড্র করা ম্যাচ হেরে আসছি। আমরা লিড নিয়ে ম্যাচগুলো শেষ মুহূর্তে 92 মিনিটের গোলে হেরে গেছি। প্রত্যেকটা ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, সেখান থেকে আমরা এশিয়া কাপটা খেলতে পারলাম না। এটা আমাদের দুর্ভাগ্য যে এখনো পর্যন্ত এই এলিট টিমটা তৈরি করার পরে আমরা রেজাল্ট দেখাইতে পারি না, মানে বড় মঞ্চে নিজেদের শো করতে পারি নাই। দিস ইজ দ্য চান্স, দিস ইজ দ্য বিগেস্ট চান্স। আমি বলবো যে সাফ টাফ সব কিছু বাদ দিয়ে এখন এই আসিয়ান কাপটা যদি আমরা খেলতে পারি, এটা আমাদের জন্য বিগেস্ট একটা চান্স। আমাদের তারকাদের দেখানোর জন্য, পৃথিবীবাসীর সামনে দেখানোর জন্য হচ্ছে বড় সুযোগ হয় না। খুব প্রার্থনা করতেছি আমরা যেন কলটা পেয়ে যাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।